আমি যদি আপনাকে একটি সিম্পল কোশ্চেন করি যে কোনো একটি মানুষ কি কেবলমাত্র চিন্তা করে ধনী হতে পারবে, আমি জানি এই প্রশ্নটা শুনতে আপনাদের একটু অদ্ভুত মনে হচ্ছে। চলুন আর একটি প্রশ্নের উত্তর দিন। কেন কিছু মানুষ একই শহরে থেকে একই রকমের এডুকেশন নিয়ে এবং একই রকমের অপরচুনিটি পাওয়ার পরেও কোটিপতি হয়ে যায়, আর সেখানেই কিছু মানুষ সারাটা জীবনে স্ট্রাগল করতে গিয়ে পার করে দেয়? এখানে কি পার্থক্যটা কেবলমাত্র ভাগ্যের, নাকি এর মধ্যে গভীর কোনো রহস্য লুকিয়ে আছে, যে রহস্যটা বেশিরভাগ মানুষ কখনো জানতেই পারে না? 1937 সালে একটি বই পাবলিশড হয়, থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ। এই বই ক্লেম করে ওয়েলথ ব্যাংক অ্যাকাউন্টে ক্রিয়েট হয় না, বরং ওয়েলথ মাইন্ডে ক্রিয়েট হয়। এই বইয়ের লেখক নেপোলিয়ান হিল 500-রও বেশি সফল মানুষের ইন্টারভিউ নেন এবং তাদের জার্নি স্টাডি করেন, আর উনি একটি প্যাটার্ন দেখতে পান। আর সেটা হলো, ধনী মানুষগুলো আলাদা কোনো কাজ করে না, বরং ধনী মানুষগুলো আলাদা চিন্তা করে। এদের থিঙ্কিং এদের রিয়ালিটিকে শেপ দেয়। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো, থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বই কেবলমাত্র একটি মোটিভেশন, নাকি এটা একটি রিয়েল সাইকোলজিক্যাল সিস্টেম? সত্যিই কি মানুষের থট রেজাল্টে কনভার্ট হয়, অর্থাৎ ডিজায়ার কি রিয়ালিটিতে ট্রান্সফর্ম হতে পারে? আর সবথেকে ইম্পর্ট্যান্ট, আপনি কি আপনার জীবনে এই সিস্টেমটাকে অ্যাপ্লাই করতে পারবেন? তো চলুন, এই সব কিছু আপনারা আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন। কিন্তু এই কনসেপ্টটাকে বোঝার জন্য আপনাদের একটি রিয়েল স্টোরি থেকে শুরু করতে হবে। 1908 সালে একটি ইয়ং জার্নালিস্ট একটি ইন্টারভিউ নেবার জন্য যায়। তখনকার সময়ের সবথেকে ধনী মানুষ অ্যান্ড্রিউ কার্নেগির। ইন্টারভিউ শেষ হবার পরে অ্যান্ড্রিউ কার্নেগি ওই ইয়ং জার্নালিস্টকে বলেন, তুমি কি এই পৃথিবীর সবথেকে সফল মানুষগুলোকে স্টাডি করতে চাও? এটা শুনে ওই জার্নালিস্ট একটু অবাক হয়ে যায়। এরপরে অ্যান্ড্রিউ কার্নেগি বলেন, আমি তোমাকে ওই সমস্ত মানুষের সঙ্গে দেখা করাবো যারা তাদের জীবনে সাকসেস অ্যাচিভ করেছে, কিন্তু আমার একটি শর্ত আছে। তোমাকে ওই প্রত্যেকটি মানুষের প্রিন্সিপালগুলোকে ডিসকভার করতে হবে, আর এই পৃথিবীর মানুষকে সেটা জানাতে হবে। আর ওই জার্নালিস্টের নাম ছিল নেপোলিয়ান হিল। এরপরে আগামী 20 বছর পর্যন্ত নেপোলিয়ান হিল ধনী মানুষদের লাইফ স্টাডি করেন, আর উনি একটি পাওয়ারফুল কনক্লুশন বার করেন। সেটা হলো, সফলতা অ্যাক্সিডেন্টলি পাওয়া যায় না, বরং সফলতা একটি প্যাটার্নকে ফলো করে, আর ওই প্যাটার্নটা শুরু হয় থট থেকে। নেপোলিয়ান হিল অবজার্ভ করেন, প্রতিটা সফল মানুষের মধ্যে একটি জিনিস কমন থাকে, আর সেটা হলো এদের কাছে একটি পারপাস থাকে। অর্থাৎ এরা খুব ভালো করে জানে এরা এদের জীবনে কি চায়, আর এরা এদের থিঙ্কিংকে ওই ডাইরেকশনে অ্যালাইন করে। আর এই আইডিয়াটা হিস্ট্রিতেও দেখতে পাওয়া যায়। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সময় এই পৃথিবী খুব দ্রুত পরিবর্তন হচ্ছিল। মানুষ নতুন নতুন জিনিস আবিষ্কার করছিল, নতুন বিজনেস তৈরি করছিল, আর ওই সময় কিছু মানুষ এক্সট্রা অর্ডিনারি সফলতা অর্জন করছিল। উদাহরণ হিসাবে থমাস এডিসন, উনি লাইট বাল্ব আবিষ্কার করার জন্য 10,000 বারেরও বেশি ফেল এক্সপেরিমেন্ট করেন, কিন্তু উনি কখনোই ফেলিওরকে ফাইনাল রেজাল্ট মনে করেননি। ওনার একটি ফেমাস কোটও আছে, আই হ্যাভ নট ফেল্ড, আই হ্যাভ জাস্ট ফাউন্ড 10,000 ওয়ে দ্যাটস উডেন্ট ওয়ার্ক। এটা কেবলমাত্র পজিটিভিটি নয়, বরং এটা ছিল একটি মেন্টাল প্রোগ্রামিং। ওনার বিলিভ ওনার অ্যাকশনকে পরিবর্তন করে। অর্থাৎ আপনার থিঙ্কিং আপনার আইডেন্টিটিকে শেপ দেয়, আপনার আইডেন্টিটি আপনার অ্যাকশনকে শেপ দেয়, আর আপনার অ্যাকশন আপনার রেজাল্টকে শেপ দেয়। আর এটা একটি চেন। আর এই চেনটাকে নেপোলিয়ান হিল সিম্পলিফাই করেছেন ওনার লেখা বই থিঙ্ক অ্যান্ড গ্রো রিচে। ওনার মতে ওয়েলথ ক্রিয়েশনের প্রসেসটা 6টি স্টেপের মধ্যে দিয়ে যায়। স্টেপ নাম্বার 1, ডিজায়ার। দেখুন, আপনার জীবনে পরিবর্তনটা একটি বার্নিং ডিজায়ার থেকে শুরু হবে। এটা কোনো নর্মাল উইশ নয়, বরং একটি ক্লিয়ার ডিজায়ার। উদাহরণ হিসাবে হেনরি ফোর্ডের ড্রিম ছিল অ্যাফোর্ডেবল কার তৈরি করা। মানুষ ওনাকে বলেছে এটা সম্ভব নয়, কিন্তু ওনার ডিজায়ারটা এত বেশি স্ট্রং ছিল যে উনি একটি সিস্টেম ক্রিয়েট করে দেন, মাস প্রোডাকশন করেন এবং পৃথিবীকে পরিবর্তন করে দেন। স্টেপ নাম্বার 2, ফেথ। দেখুন, ফেথের অর্থ চোখ বন্ধ করে বিশ্বাস করা নয়। ফেথের অর্থ হলো নিজের গোলকে অলরেডি পসিবল মনে করে নেওয়া। নেপোলিয়ান হিল বলেন, যদি আপনি বিশ্বাস করেন তাহলে আপনার ব্রেন অপরচুনিটি নোটিশ করবে, আর যদি আপনি ডাউট করেন তাহলে আপনার ব্রেন সমস্যা নোটিশ করবে। স্টেপ নাম্বার 3, অটো সাজেশন। অটো সাজেশনের অর্থ হলো নিজের মাইন্ডকে রিপিটেডলি প্রোগ্রামিং করা। ডেইলি অ্যাফার্মেশন, ভিজুয়ালাইজেশন। মডার্ন সাইকোলজিতে এটাকে বলা হয় নিউরোপ্লাস্টিসিটি। আপনার ব্রেন রিপিট হওয়া জিনিসকে সত্যি মনে করে নেয়, আর এই কারণেই সফল মানুষগুলো নিজের লক্ষ্যকে প্রতিদিন রিপিট করেন। স্টেপ নাম্বার 4, স্পেশালাইজড নলেজ। নেপোলিয়ান হিল বলতেন, নলেজ ইজ নট পাওয়ার, স্পেশালাইজড নলেজ ইজ পাওয়ার। এখানে একটি বড় ভুল ধারণা দূর করতে হবে। বেশিরভাগ মানুষ মনে করে অনেক বেশি নলেজের অর্থ হলো অনেক বেশি সফলতা, কিন্তু রিয়ালিটি হলো রাইট নলেজ প্লাস অ্যাকশন ইজ ইকুয়াল টু সাকসেস। উদাহরণ হিসাবে হেনরি ফোর্ড কোনো হাইলি এডুকেটেড মানুষ ছিলেন না। উনি সমস্ত টেকনিক্যাল জিনিস জানতেন না, কিন্তু উনি এটা খুব ভালো করে জানতেন কোন নলেজটা ইম্পর্টেন্ট, আর ওই নলেজটাকে কিভাবে ব্যবহার করতে হবে। আর এই কারণেই উনি এক্সপার্টদের হায়ার করেন, সিস্টেম ক্রিয়েট করেন, আর নিজের নলেজকে অ্যাকশনে কনভার্ট করেন। তাই যদি আপনি কেবল নলেজ কনজিউম করেন
কিন্তু সেটাকে কখনো ব্যবহার না করেন, তাহলে আপনি কেবল কালেক্টর হয়ে থেকে যাবেন, ক্রিয়েটর হতে পারবেন না। আর যেমনটা নেপোলিয়ান হিল বলেছেন, আপনার কাছে স্পেশালাইজড নলেজ থাকতে হবে, অর্থাৎ জেনারেল নলেজ আপনার কোনো কাজে আসবে না। আমেরিকার প্রেসিডেন্টের নাম কি, ভারতের রাজধানীর নাম কি, এই সমস্ত নলেজে আপনার কোনো লাভ হবে না। কিন্তু যদি আপনি এটা জানেন এআই কিভাবে কাজ করে, প্রম্পট কিভাবে লিখতে হয়, ইমেজ কিভাবে জেনারেট করতে হয়, ভিডিও কিভাবে ক্রিয়েট করতে হয়, এই সমস্ত স্পেশালাইজড নলেজ আপনার কাজে আসবে। স্টেপ নাম্বার 5, অর্গানাইজড প্ল্যানিং। আপনার একটি ডিজায়ার আছে, ফেথ আছে, নলেজও আছে, কিন্তু যদি আপনার কাছে কোনো প্ল্যান না থাকে, তাহলে এই সব কিছু ওয়েস্ট হয়ে যেতে পারে। তাই নেপোলিয়ান হিল বলেন, অর্গানাইজড প্ল্যান ইজ দ্য ব্রিজ বিটুইন ডিজায়ার অ্যান্ড রিয়ালিটি, অর্থাৎ ড্রিম, প্ল্যান, এক্সিকিউশন, দেন রেজাল্ট। উদাহরণ হিসাবে আপনি যে কোনো মডার্ন স্টার্টআপকে দেখতে পারেন। আজ প্রতিটা স্টার্টআপের পিছনে একটি ক্লিয়ার এক্সিকিউশন প্ল্যান থাকে, মার্কেট রিসার্চ, প্রোডাক্ট স্ট্র্যাটেজি, কাস্টমার আন্ডারস্ট্যান্ডিং। উইদাউট প্ল্যানিং আপনার ডিজায়ার কেবল একটি ইমাজিনেশন হয়েই থেকে যাবে। আর এখানে আর একটি গুরুত্বপূর্ণ কথা আপনাকে মনে রাখতে হবে, নেপোলিয়ান হিল বলেন, আপনার প্ল্যান ফেল হতে পারে, কিন্তু আপনার গোল পরিবর্তন করলে হবে না, আপনাকে আপনার প্ল্যান পরিবর্তন করতে হবে। আর এই পার্থক্যটাই উইনার এবং লুজারকে আলাদা তৈরি করে। স্টেপ নাম্বার 6, পারসিস্টেন্স। এটা সবথেকে আন্ডাররেটেড এবং সবথেকে পাওয়ারফুল স্টেপ। নেপোলিয়ান হিল বলেন, আপনার ফেথ তখনই স্ট্রং হবে যখন আপনি রিপিটেডলি অ্যাকশন নেবেন। উদাহরণ হিসাবে থমাস এডিসন, উনি হাজারোবার ফেল হয়েছেন, কিন্তু যদি উনি দাঁড়িয়ে পড়তেন তাহলে কখনোই বাল্ব আবিষ্কার করতে পারতেন না। আর এখানে একটি ডিপ সাইকোলজিক্যাল ফ্যাক্ট আছে, বেশিরভাগ মানুষ এই কারণে ফেল হয়ে যায় না যে তাদের কাছে ট্যালেন্ট থাকে না, বরং বেশিরভাগ মানুষ এই কারণে ফেল হয়ে যায় কারণ এরা খুব দ্রুত হার মেনে নেয়। পারসিস্টেন্স হলো একটি সিগন্যাল, এটা পৃথিবীর মানুষকে বলে যে এই মানুষটা হলো সিরিয়াস, আর স্লোলি এই সিগন্যালটা অপরচুনিটিকে অ্যাট্রাক্ট করে। অনেক মানুষ থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বইকে পজিটিভ থিঙ্কিংয়ের বই মনে করে, কিন্তু আসল সত্যিটা হলো আলাদা। এখানে নেপোলিয়ান হিল আর একটি কনসেপ্টের কথা বলেন, সাবকনসিয়াস মাইন্ড। নেপোলিয়ান হিলের মতে আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনার রিয়ালিটিকে ইনফ্লুয়েন্স করে, আর মডার্ন নিউরো সায়েন্টিস্টরাও এই কথাটাকে অ্যাকসেপ্ট করে। আমাদের ব্রেন একটি ফিল্টারের মতো কাজ করে, যেটাকে বলা হয় রেটিকিউলার অ্যাক্টিভেটিং সিস্টেম। তাই যদি আপনি কোনো একটি বিষয়ের ওপরে ফোকাস করেন, তাহলে আপনার ব্রেন তার রিলেটেড জিনিসগুলোকে নোটিশ করা শুরু করবে। উদাহরণ হিসাবে যদি আপনি স্পেসিফিক কোনো গাড়ি কেনার কথা চিন্তা করেন, তাহলে হঠাৎ করেই আপনি সব জায়গায় ওই গাড়িটা দেখতে পাবেন। এখানে রিয়ালিটি পরিবর্তন হয়নি, বরং আপনার অ্যাটেনশনটা পরিবর্তন হয়ে গেছে, আর আপনার এই অ্যাটেনশনটাই অপরচুনিটিকে ডিটেক্ট করবে। আজ সাইকোলজিস্টরা আমাদেরকে বলে, গ্রোথ মাইন্ডসেটের মানুষগুলো চ্যালেঞ্জকে অপরচুনিটি মনে করে, কিন্তু ফিক্সড মাইন্ডসেটের মানুষগুলো চ্যালেঞ্জ দেখে ভয় পায়। আর এখানে পার্থক্যটা থিঙ্কিং প্যাটার্নের। আর বিজনেস ওয়ার্ল্ডে এটা আজ আমরা দেখতে পাই। আজ আমাদের দেশেও অনেক এন্টারপ্রেনিয়র জিরো থেকে শুরু করে বিলিয়ন ডলারের কোম্পানি তৈরি করেছেন। এরা একটি কমন জিনিসকে ফলো করেছে, ক্লিয়ার ভিশন, বিলিভ এবং কনসিস্টেন্ট অ্যাকশন। এখানে একটি ছোট্ট উদাহরণ বলি, যদি কোনো একটি মানুষ প্রতিদিন নিজের স্কিলকে ইমপ্রুভ করে আর নিজের গোলের উপরে ফোকাস করে, তাহলে 1 বছরের মধ্যে তার গ্রোথ ভিজিবল হয়ে যাবে, 5 বছরের মধ্যে ওই মানুষটা এক্সপার্ট হয়ে যাবে, আর 10 বছরের মধ্যে ওই মানুষটা ইন্ডাস্ট্রির লিডার হতে পারে। আর এটা কোনো ম্যাজিক নয়, বরং এটা হলো কম্পাউন্ড ইফেক্ট। আর যদি আপনি এই প্রিন্সিপালটাকে ইগনোর করেন, তাহলে কি হবে? আপনি র্যান্ডম থিঙ্কিংয়ের মধ্যে বেঁচে থাকবেন, আর র্যান্ডম থট র্যান্ডম অ্যাকশন ক্রিয়েট করবে, আর র্যান্ডম অ্যাকশন র্যান্ডম রেজাল্ট তৈরি করবে। কিন্তু যদি আপনি আপনার থিঙ্কিংকে কন্ট্রোল করেন, তাহলে আপনি আপনার ডাইরেকশনকেও কন্ট্রোল করতে পারবেন, আর আপনার ডাইরেকশনই আপনার ডেস্টিনি তৈরি করবে। ফিউচার ওই মানুষগুলোরই থাকে যে মানুষগুলো তাদের মাইন্ডকে কন্ট্রোল করতে জানে। যদি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেন, তাহলে পৃথিবীর সবথেকে সফল মানুষগুলো সবথেকে ট্যালেন্টেড হয় না, বরং এরা হলো ওই মানুষ যারা তাদের মাইন্ডকে ট্রেন করেছে। তাই নেপোলিয়ান হিল বলেন, টাকা মাইন্ডের মধ্যে তৈরি হয়। আর এখন প্রশ্ন এটা নয় যে আপনার কাছে কতটা টাকা আছে, বরং আসল প্রশ্ন হলো আপনার থিঙ্কিং কতটা পাওয়ারফুল। কারণ হতে পারে আপনার লাইফের নেক্সট লেভেল আপনার ব্যাংক অ্যাকাউন্টে নয়, বরং আপনার ব্রেনের মধ্যে ওয়েট করছে। আর যখন আপনি এই 6টি স্টেপকে একসঙ্গে দেখবেন, তখন এটা একটি পাওয়ারফুল চেন তৈরি করবে। ডিজায়ার অর্থাৎ আপনি কি চান, ফেথ অর্থাৎ আপনি কি বিলিভ করেন, অটো সাজেশন অর্থাৎ আপনি আপনার মাইন্ডকে কিভাবে প্রোগ্রামিং করছেন, স্পেশালাইজড নলেজ অর্থাৎ আপনি নতুন কি শিখছেন, অর্গানাইজড প্ল্যানিং আপনি কী রকমের সিস্টেম তৈরি করছেন, পারসিস্টেন্স অর্থাৎ আপনি কখনোই দাঁড়িয়ে পড়ছেন না। আর এই সব কিছু মিলেই একটি ইনভিজিবল ইঞ্জিন তৈরি করে। আর এই ইঞ্জিনটা আপনাকে পুশ করবে যখন আপনার ভিতরের মোটিভেশন শেষ হয়ে যাবে। আর বেশিরভাগ মানুষ দুটো স্টেপের মধ্যেই আটকে যায়, অর্থাৎ এরা স্বপ্ন দেখে, একটু বিশ্বাস করে, কিন্তু ওই স্বপ্নের জন্য না এরা কোনো নলেজ বিল্ড করে, না কোনো প্ল্যানিং তৈরি করে, আর না কনসিস্টেন্ট অ্যাকশন নিতে পারে। আর এই কারণেই কোনো রেজাল্ট দেখতে পাওয়া যায় না। দেখুন, সত্যিটা হলো এটাই,
ওয়েলথ থিঙ্কিং থেকেই শুরু হয়, কিন্তু কেবল থিঙ্কিং দিয়ে এটা কমপ্লিট হয় না। কিন্তু এই 6টি স্টেপ যদি আপনি ফলো করতে পারেন তাহলে তখন রেজাল্ট আসাটা নিশ্চিত হয়ে যাবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।